আসসালামু আলাইকুম। আহ আজকে আমি একটু কথা বলবো টাকা-পয়সা নিয়ে। কারণ আমি টাকা-পয়সা নিয়ে জানার চেষ্টা করছিলাম। তো মূলত আমি যেটা জানতে চাচ্ছিলাম যে প্রতি মাসেই টাকা যখন ১ তারিখে টাকা ঢুকে তারপরেই আস্তে, আস্তে টাকা শেষ হয়ে যায়। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। তো মাস শেষ হয়ে যাওয়ার আগেই যেন টাকা শেষ না হয়ে যায় এবং ভবিষ্যতে আ যেন একটা আর্থিক আ ভবিষ্যৎ যেন নিশ্চয়তা সম্পন্ন হয়, সেজন্য কি, কি করা যায়, কি, কি নিয়ম মানার আছে এবং কি, কি বিষয় আমার জানা উচিত, সেগুলো জানতে যেয়ে, পড়তে যেয়ে আমি প্রায় ২০ টা পয়েন্ট আমি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই ২০ টা পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলব। আসলে টাকা তো ইনকাম করতে পারে সবাই, কিন্তু টাকা ধরে রাখতে পারে কয়জন? বা টাকাকে বিনিয়োগ করে টাকা থেকে টাকা বাড়াতে পারে কয়জন? খুব কম মানুষই এটা পারে। কিন্তু টাকা কিন্তু পৃথিবীর সবাই কম আর বেশি ইনকাম করে। কিন্তু খরচ করতে পারার মধ্যেই, টাকাকে নিয়ন্ত্রণ করতে পারার মধ্যেই হচ্ছে আসল খেলা। তো আমি যদি টাকাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে চাই, প্রথমেই আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে রিচ আর ওয়েলদি এই বিষয়টা কি? রিচ মানেও ধনী, ওয়েলদি মানেও ধনী, সম্পদশালী। কিন্তু আমি পড়ালেখা করতে যেয়ে জানতে পারলাম যে রিচ আর ওয়েলদি এর মধ্যে কিছু তফাৎ আছে। রিচ হলো সেই মানুষ যাকে দেখলেই মনে হয় যে এর অনেক টাকা আছে। খুব চকচকে, সবকিছুতে তার একটা ফ্লাশি ভাব। এবং রিচ মানুষ, সে দেখলেই মনে হয় যে তার সবকিছু চকচক করছে, ঝকঝক করছে, দেখলেই একটা আকর্ষণীয় ভাব। তাকে আমরা সহজেই বলে দিতে পারবো যে সে হচ্ছে রিচ মানুষ। কিন্তু ওয়েলদি মানুষ, যে ওয়েলদি মানুষকে আপনি সবসময় দেখে নাও চিনতে পারেন যে এ ওয়েলদি মানুষ। এখন রিচ মানুষ ভালো নাকি ওয়েলদি মানুষ ভালো? এই রিচ আর ওয়েলদি মানুষের মধ্যে ওয়েলদি মানুষ হলো ভালো। কেন? কারণ উদাহরণস্বরূপ একজন মানুষ যদি ৫,০০,০০০ টাকা বাৎসরিক বা মাসিক যাই ইনকাম করুক না কেন, ৫,০০,০০০ টাকা মাসিক ইনকাম করার পরে যদি তার ৪,০০,০০০ টাকা সে খরচ করে ফেলে দামি গাড়ি, বাড়ি, পার্টি, এগুলোর পিছনে খরচ করে ফেলে, মানুষকে দেখানোর জন্য খরচ করে ফেলে, তাহলে সে রিচ। কিন্তু ওয়েলদি মানুষ মানুষকে দেখানোর জন্য কোনো কিছু করে না। তার চালচলন খুব স্বাভাবিক। তাকে দেখলে বোঝা যাবে না যে তার কত জায়গাতে কত রকম সম্পদ আছে, কিন্তু আছে। আর রিচ মানুষের আরেকটা সমস্যা হচ্ছে যে রিচ মানুষের ইনকাম যদি এই মাসে বন্ধ হয়ে যায়, সামনের মাসে তার জন্য চলা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু ওয়েলদি মানুষ এমন ধরনের মানুষ যার এতটাই সম্পদ থাকে কিন্তু দেখলে বোঝা যায় না যে আজকে বা আগামী মাস, তার পরের মাস, আগামী ৬ মাস বা আগামী ১ বছর যদি তার কোনো ইনকাম না থাকে, তারপরেও তার টাকা এমনভাবে বিনিয়োগ করা থাকে যে ওয়েলদি মানুষের আগামী ১ বছর, ২ বছর ইনকাম ছাড়াই চলে যাবে। কারণ তার প্যাসিভ ইনকামের রাস্তা অনেক করা থাকে। তাইলে রিচ আর ওয়েলদি মানুষের মধ্যে মূল পার্থক্যটা হলো রিচ মানুষ মানুষকে দেখাতে ভালোবাসে যে তার অনেক টাকা আছে। আর ওয়েলদি মানুষের ক্ষেত্রে বিষয়টা হলো তার অত দেখানোর প্রয়োজন পড়ে না যে তার কত টাকা আছে কি নাই। তো আমাদের সবাইকে ওয়েলদি মানুষ হওয়া উচিত। আমি লেখাপড়া করতে যেয়ে এটাই বুঝতে পারলাম। তো ওয়েলদি মানুষ কিভাবে হওয়া যাবে সেগুলো আমরা পরে আস্তে, আস্তে আরো জানি। তো ১ নম্বর পয়েন্টটা আমার এটাই ছিল, রিচ আর ওয়েলদি মানুষের মধ্যে পার্থক্য। ২ নম্বর পয়েন্টে আমি পড়ালেখা করতে যেয়ে জানতে পারলাম যে প্রয়োজন বনাম শখ। আমরা অনেক সময় আমাদের কোনটা প্রয়োজন আর কোনটা শখ এটা আমরা বুঝতে পারি না। টাকা পয়সা খরচ করার সময় প্রয়োজনের যেটা জিনিস সেটাতে তো খরচ করি, শখের পিছনেও টাকা খরচ করে ফেলি। তো প্রয়োজন কোনটা আর শখ কোনটা? প্রয়োজন হলো সেটাই যেটা ছাড়া আমার জীবন চলবে না, সেটা হলো আমার প্রয়োজন। আর যে জিনিসটা ছাড়াও আমার জীবন চলে যাবে সেটাই হলো আমার শখ। যেমন ৩ বেলা আমাকে ভাত, তরকারি খেতে হবে। এই ভাত, তরকারি খাওয়ার ব্যাপারটা হচ্ছে আমার প্রয়োজন। কিন্তু ভালো একটা রেস্টুরেন্টে যেয়ে আমাকে খেতে হবে, এটা হচ্ছে আমার শখ। আমার ৳২০,০০০ দামের একটা মোবাইল হলে আমার কাজ চলে যায়। কিন্তু আমার এখন
৳২০,০০০ মোবাইলে খুব ভালো ছবি ওঠে না। এইজন্য আমার মনে হচ্ছে যে যদি ৩০-৩৫,০০০ দামের একটা মোবাইল কিনতে পারতাম তাহলে ছবি ভালো উঠতো। এই শুধুমাত্র ছবি তোলার জন্য যে ৳৩০,০০০ দামের মোবাইল লাগবে, এইটা হচ্ছে আমার শখ। তো এই হচ্ছে প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্য। তা আমরা যখন টাকা খরচ করব তখন আমাদেরকে খরচ করার আগে চিন্তা করতে হবে যে এটা কি আমার প্রয়োজন নাকি এটা আমার শখ। তো টাকা খরচ করার ক্ষেত্রে আমাদেরকে এইটাও বোঝা দরকার। আমাদেরকে সবসময় প্রয়োজনের পিছনে বেশি গুরুত্ব দেওয়া উচিত, শখের পিছনে কম। শখের পিছনেও দিতে হবে কিন্তু সেটা বুঝে শুনে দিতে হবে। এরপরে আমরা টাকা খরচ করতে যেয়ে সামাজিক তুলনা বা স্ট্যাটাস ট্র্যাপের মধ্যে নাকি পড়ে যাই। তো সামাজিক তুলনার ক্ষেত্রে যেটা বলছে যে আমাদের মধ্যে আমাদের বাড়ির পাশে যদি কেউ একজন এসি লাগায় তখন আমাদেরও মনে হয় ওই একটা এসি লাগালো তাহলে আমারও তো এসি লাগানো দরকার। এই যে এটাই হচ্ছে সামাজিক তুলনা। একই অফিসে চাকরি করা একজন মানুষ হঠাৎ করে একটা নতুন বাইক কিনেছে, সেটা দেখে আমারও মনে হলো যে ও তো আমার সাথেই চাকরি করে, ওর যদি একটা বাইক থাকে আমারও তো একটা বাইক থাকা দরকার। এই যে এগুলোকে বলে সামাজিক তুলনা বা স্ট্যাটাস ট্র্যাপ। আমরা একজন আরেকজনের সাথে তুলনা করতে যেয়ে অনেক কিছু কিনি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ও বাইক কিনেছে, ওর হয়তো প্রয়োজন আছে, ও কিনেছে, আমার তো বাইক প্রয়োজন নাও থাকতে পারে, তো আমার বাইক আমি কেন কিনবো? তো এইসব ক্ষেত্রে যে বিষয়গুলো সামাজিক তুলনা, এই সামাজিক তুলনা করতে যেয়েও আমরা অনেক সময় অতিরিক্ত টাকা বা অপ্রয়োজনীয় টাকা খরচ করি। টাকা খরচ করার আগে আমাকে দেখতে হবে যে এটা আসলে আমার প্রয়োজন কিনা। কারোর সাথে তুলনা করে কোনো জিনিস কিনে ফেলা উচিত নয়। এরপর আছে আরেকটা পয়েন্ট, সেটা বলছে ফোমো ট্র্যাপ, ফিয়ার অফ মিসিং আউট। মানে মানুষ নাকি সবসময় একটা ভয়ের মধ্যে থাকে যে কোনো একটা কিছু মনে মিস হয়ে যাচ্ছে, কোনো একটা কিছু মিস হয়ে যাচ্ছে। যেমন হয়তো দেখা গেল যে আমার আশেপাশের কোনো একজন মানুষ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সে খুব লাভ করেছে। তখন আমারও মনে হলো যে আমারও শেয়ার মার্কেটে বিনিয়োগ করা দরকার। কিন্তু শেয়ার মার্কেট সম্বন্ধে আমি কিছু বুঝিই না। আমার আশেপাশের আরেকটা মানুষ কোনো একটা বিষয়ে দেখা গেল যে স্টক করেছে, কোনো একটা খাদ্যপণ্য স্টক করে সে বেশ লাভ করে ফেলেছে। এখন আমার মনে হচ্ছে আমারও এই স্টকের ব্যবসায় নামা উচিত। আমিও অনেক লাভ করতে চাই। এই যে অন্যজন লাভ করে ফেলছে বলে আমিও কিছু না বুঝে শুনে সেই বিষয়ের মধ্যে ঝাঁপ দিয়ে দিলাম, লাভ দিয়ে দিলাম। এটাকে বলছে ফিয়ার অফ মিসিং আউট। এই ধরনের কার্যকলাপ করতে যেয়েও আমরা অনেক টাকা পয়সা খুইয়ে ফেলি। অনেক সময় আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাই। তো টাকা পয়সা খরচ করার আগে আমাদেরকে যে বিষয় বা যে খাতে টাকা খরচ করব সেই বিষয়টাকে আমাদের বোঝা দরকার। আমাদের জেনে বুঝে সেখানে ঝাঁপ দেওয়া উচিত। কেউ একজন লাভ করছে মানে যে আমিও লাভ করতে পারবো এরকম কোনো বিষয় নাই। বুঝে শুনে তারপর সেখানে যাওয়া উচিত। টাকা পয়সা খরচের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখলাম, সেখানে বলছে যে ইমোশনাল স্পেন্ডিং। মানুষ নাকি মন খারাপ হলে টাকা খরচ করে বেশি। মন খারাপ, মিষ্টি খেতে বসলো। মন খারাপ, তার একটা প্রিয় জিনিস খেতে বসলো। মন খারাপ, সে একটা নতুন শার্ট কিনলো, নতুন একটা মোবাইল কিনলো। মানুষ মনে করে যে নতুন জিনিস কিনলে তার মন খারাপটা কেটে যাবে। কিন্তু আসলে মন খারাপের কারণে যে জিনিসটা কিনলো সেই জিনিসটা কিন্তু আসলে প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় একটা জিনিস সে কিনে ফেললো। এরকম কোথাও যেন একটা লেখাও দেখলাম যে এরকম জিনিস, এমন জিনিস আমরা কিনি যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই। এমন জিনিস আমরা কিনি মানুষকে দেখানোর জন্য যে মানুষগুলোকে আমরা নিজেরাই পছন্দ করি না। এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ? তো ইমোশনাল স্পেন্ডিংও আমাদের করা উচিত নয়। যখন মন খারাপ থাকবে তখন হুটহাট কোনো জিনিস কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় জানতে পারলাম, সেটাকে বলছে ডাইডরেট ইফেক্ট। ডাইডরেট ইফেক্ট কি জিনিস? দেখা যাচ্ছে একটা প্রয়োজনীয় জিনিসই আপনি কিনলেন, সেটা কেনার পর ওটার আশেপাশে ওইটার জন্য আরো জিনিস দরকার হয়। যেমন আপনি যদি একটা ভালো ফোন কেনেন তখন আপনার মনে হয় এত দাম দিয়ে যখন একটা ভালো ফোন কিনেছি তাহলে এইটার তো একটা ভালো ব্যাক কভার লাগবে। তখন আপনি একটা দামি ব্যাক কভার কেনেন। এত ভালো একটা ফোন যখন কিনেছি এবার তো কানের একটা গান শোনার জন্য বা অডিও শোনার জন্য ভালো একটা ইয়ারবাড লাগবে। তখন আপনি আরো একটা দামি একটা ইয়ারবাড কিনলেন। তো এই যে
এরকম একটা প্রয়োজনীয় জিনিস কেনার পর যে আরো আমরা জিনিস কিনতেই থাকি সেইটাকে সাপোর্ট করার জন্য, এইটাকে বলছে ডাইডরেট ইফেক্ট। এটার কারণেও আমাদের অনেক টাকা খরচ হয়ে যায়। এই টাকাগুলা থেকেও সাবধান হওয়া উচিত। এবং উদাহরণস্বরূপ আরো একটা জিনিস দেখেছিলাম যে হয়তো আপনি আপনার বাসার একটা সোফা পরিবর্তন করছেন, একটা পুরাতন হয়ে গেছে, নতুন সোফা দরকার। আচ্ছা, সোফা কিনলেন। এখন যে সোফা কিনেছেন সেই সোফার কালার অনুযায়ী আপনি ঘরের যে অন্যান্য যে জানালার দরজা, পর্দা যে ছিল সেগুলো আপনি বদলাতে শুরু করলেন, অথচ জানালার দরজার পর্দা বদলানোর দরকার ছিল না। জাস্ট শুধু কালার ম্যাচিং করার জন্য সেই পর্দা গুলো পরিবর্তন করা হলো, অর্থাৎ অতিরিক্ত টাকা খরচ করা হলো একটা জিনিসের সঙ্গে ম্যাচিং, বা একটা জিনিসে কেনার পরে ওইটার সাথে আরো যেসব জিনিস কেনার যে চাহিদা তৈরি হয়ে যায়, এটাকে বলছে ডাইডরেট ইফেক্ট। তো এই ইফেক্ট থেকেও আমাদেরকে বাঁচার দরকার, যতটুকু প্রয়োজন ততটুকু কেনা দরকার। হ্যাঁ, এইভাবেও আমাদের হাত থেকে অনেক টাকা বের হয়ে যায় এবং আমরা বুঝতে পারি না যে টাকা বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতের জন্য আমাদের টাকা জমা হয় না। এরপরে কি বলছে যে টাকা পয়সা যদি ভালোভাবে কন্ট্রোল করতে হয়, আমাদেরকে সবসময় আমাদের খরচটাকে ট্র্যাক করতে হবে। অর্থাৎ কোথায় খরচ করছেন, কিভাবে খরচ করছেন। এবং এমনকি বলছে যে আপনি যদি 10 টাকাও খরচ করেন তাহলে সেই খরচটা আপনাকে লিখে রাখতে হবে। আপনি যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা এই খরচগুলো যদি মাস শেষে আপনি দেখেন, প্রতিদিন লিখে রাখার ফলে দেখা গেল মাস শেষে 3000 টাকা এইভাবে খরচ হয়ে গেছে। এবং আপনি যখন তারিখ উল্লেখ করে আপনি দেখতে পাবেন যে এত তারিখে এত খরচ করেছিলাম, এত তারিখে এত খরচ করেছিলাম, তখন আপনি দেখবেন যে এই খরচগুলা হয়তো না করলেও চলতো। জাস্ট 10 টাকা, 20 টাকা, 50 টাকা বলে হাতে আটকায়নি, খরচ করা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু মোবাইলে অনেক অ্যাপ পাওয়া যায়, ওই অ্যাপগুলা ব্যবহার করলে খুব কাজে দেয়। হ্যাঁ, আমি এই কাজটা করি। প্রতিদিনের খরচ আমার লেখা থাকে এবং ভালোই এটা কাজে দেয়। যে এই মাসে আমার কত টাকা পকেটে ঢুকেছে, কত টাকা আমি খরচ করতে পারবো। দিন খরচ হয়ে যাচ্ছে আর কত টাকা আছে আমার কাছে। এই এক্সপেন্স ট্র্যাক করাটা খুব কাজে দেয়। আচ্ছা, টাকা পয়সাকে নিয়ন্ত্রণ করতে হলে আরেকটা নিয়ম মানা যায়, সেটা হচ্ছে দ্য 72 আওয়ার রুল। অর্থাৎ যদি কখনো কোনো জিনিস কিনতে ইচ্ছা করে তাহলে 72 ঘন্টা সময় নেওয়া উচিত। 72 ঘন্টা সময় মানে কি? 3 দিন। অর্থাৎ একটা জিনিস কিনতে ইচ্ছা করলো, যদি ওটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয়ে থাকে তাহলে তো কিনতেই হবে, কোনো কথা নাই। কিন্তু যদি আপনি বুঝতে না পারেন যে এটা আসলে আমার প্রয়োজন নাকি প্রয়োজন না, শখ, বা এই শখটা কি আমার মিটালেও চলবে নাকি না মিটালেও চলবে, সেই ক্ষেত্রে আমাদের 72 ঘন্টা সময় নেওয়া উচিত। এবং দেখা গেছে যে ওই জিনিসটা যদি অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন না হয় তাহলে 72 ঘন্টার মধ্যে ওই জিনিসটা কেনার আর আমাদের আগ্রহ থাকে না। 72 ঘন্টা পরে যে মনে হয় ঠিক আছে এটা না কিনলেও চলবে। তাই কোনো জিনিস কেনার আগে 72 ঘন্টা সময় নিন, ভাবুন, দেখুন জিনিসটা আপনার আসলেই লাগবে কিনা। এরপরে আছে যে ক্যাশ অনলি স্ট্র্যাটেজি। এখন তো আজকাল আমাদের সবারই একটা করে কার্ড আছে, যে কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, বিল দেওয়া যায়, আবার বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে বিল প্রদান করা যায়। তো বলছে যে কোনো জিনিস কেনার সময় নগদ টাকা, অর্থাৎ কাগজের ক্যাশ টাকা দিয়ে বিল পরিশোধ করতে বলছে। আপনি যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করে দিলে টাকা নাকি দ্রুত খরচ হয়, বোঝা যায় না, কিন্তু যখন আপনি টাকা গুনে গুনে হাত দিয়ে দিবেন তখন সেই টাকা খরচ করতে মায়া লাগে, কষ্ট লাগে, বা তখন হয়তো বা ওই যে জিনিসটা আপনি কিনতে চাচ্ছেন সেই জিনিসটা দেখা যায় যে আসলে কি আমি এটা কিনবো, এরকমটা ব্যাপার হয়। অর্থাৎ কার্ডের ব্যবহার, নগদ বা বিকাশ বা অনলাইন পেমেন্টের যে ব্যাপারগুলো আছে এগুলোর মাধ্যমে কম কেনাকাটা করা উচিত। এবং ক্যাশ ব্যবহার করে সবসময় বেশিরভাগ কেনা উচিত। আর অ্যাকচুয়ালি যদি কোনো জিনিস কেনার প্রয়োজন হয়ে থাকে, যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার নিড, সেটা আপনি যে কোনো মাধ্যমেই কিনতে পারেন। অনলাইনের কার্ড দিয়েও কিনতে পারেন, বিকাশ নগদ দিয়েও কিনতে পারেন, আর ক্যাশ দিয়ে কিনলে তো কিনতেই পারেন। যেটা প্রয়োজন সেটা তো কিনতেই হবে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় খেয়াল রাখা উচিত, আমাদের বিজ্ঞাপনে প্রায়ই বলা হয় যে বাই নাও পে লেটার বা 0% ইএমআই। এই যে এই কথাগুলা এক একটা ফাঁদ। বাই নাও পে লেটার এই কথা যখনই বলছে যে আপনি এখন কিনুন টাকা পরে দিয়ে, এই কথা যখনই বলছে তখন আপনার অনেক অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রয়োজন মনে হয়ে দাঁড়ায়। বা যখনই বলছে যে 0% ইএমআই, অর্থাৎ আপনি এখন নিয়ে নেন কিন্তু আপনি কিস্তিতে টাকা দিবেন কিন্তু কোনো ইন্টারেস্ট দিতে হবে না, তখনও আপনার দেখা যাচ্ছে যে কি
যেটা প্রয়োজন না সেটা হয়তো কেনার আপনার জরুরত পড়ে গেল। এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যেমন ধরেন আপনি একটা ফ্রিজ কিনলেন, ফ্রিজ আপনাকে বলে দিল যে আপনি এখন নেন, আপনি ১২ মাস ধরে টাকা পূরণ করবেন। এটার দাম ৳৪০,০০০, ১২ মাস ধরে পূরণ করবেন। ৪০,০০০ এর বেশি দিতে হবে না। প্রতি মাসে একটা নির্দিষ্ট করে টাকা দিবেন। তখন দেখা গেল যে আপনি ফ্রিজটা নিয়ে নিলেন, কিন্তু আগামী ১ বছর ধরে তো আপনাকে টাকা শোধ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কারণে ওই টাকাটা আপনি আর শোধ করতে পারছেন না। তখন ওই যে চাপের মধ্যে পড়ে যাওয়া হয়। আগে থেকেই একটা জিনিস 0% ইএমআই তে কিনে নিলেন। আগেই কিনে নিলেন, পরে টাকা দিবেন। কিন্তু কোনো এক সময় তো দিতে হবে। চাপটা আপনাকেই পোহাতে হবে। তো সবথেকে যেটা সুবিধা হয় সেটা হলো যে বাই নাও পে লেটার বা 0% ইএমআই এসবের ফাঁদে না পড়ে আপনার যেটা কেনা দরকার সেটার জন্য আগে থেকেই টাকা আপনি একটু একটু করে জমিয়ে যখন নগদ টাকা হয়ে যাবে, তারপরে সেই জিনিসটা কেনাটাই বেশি ভালো। হয়তো ওই জিনিসটার অভাবে আপনাকে ১ বছর, ১.৫ বছর কিছুদিন কষ্ট ভুগতে হয়। কিন্তু তারপরেও নগদ টাকা দিয়ে জিনিস কেনাটাই বুদ্ধিমানের কাজ, ভালো। তাই আমরা বাই নাও পে লেটার বা 0% ইএমআই এসবের ফাঁদে না পড়াই ভালো। আচ্ছা, টাকা-পয়সাকে নিয়ন্ত্রণ করতে গেলে আরো একটা বিষয় আমাদের জানা দরকার, নিয়মটা সেটাকে বলছে 50-30-20 রুল। এই 50-30-20 রুলটা কি জিনিস? এই যে আমরা একটু আগেই জেনেছি যে শখ আর হচ্ছে প্রয়োজন, অর্থাৎ নিড আর ওয়ান্ট। নিড হচ্ছে যেটা আমার প্রয়োজন, আর শখ হচ্ছে ওয়ান্ট। এখন এই যে 50-30-20 টোটালটা করলে হয় ১০০। তার মধ্যে 50% টাকা, অর্থাৎ আপনার ইনকামের 50% টাকা আপনার যেটা প্রয়োজন, নিড, সেটার পেছনে খরচ করতে হবে। 30% টাকা আপনার খরচ করতে হবে শখের পেছনে। আর 20% টাকা আপনাকে সব সময় সেভ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এখন একটা মানুষের ইনকাম মানুষের যদি ৩০,০০০ টাকা হয় সেই অনুযায়ী, তাহলে তাকে ৫০,০০০ টাকা খরচ করতে হবে বাড়ি ভাড়া, খাওয়া-দাওয়া, লেখাপড়ার খরচ, আরো চিকিৎসা ইত্যাদি, এসব ১৫,০০০ টাকার মধ্যে সম্পন্ন করতে হবে। আর ৩০% থাকলো তাহলে, অর্থাৎ ৯,০০০ টাকা খরচ করতে হবে শখের পেছনে। বিভিন্ন রকম শখ থাকে মানুষের, তাই না? আপনার কি শখ? সেই শখ পূরণ করার জন্যে প্রতি মাসে তাহলে থাকবে ৯,০০০ টাকা। আর ৬,০০০ টাকা, অর্থাৎ ২০%, ৬,০০০ টাকা এটা ভবিষ্যতের জন্য সেভিংস করতে হবে বা কোনো জায়গাতে ইনভেস্ট করতে হবে। এখন যার ইনকাম ৩০,০০০ টাকা, সে হয়তো মনে করছে যে ১৫,০০০ টাকায় আমি কিভাবে চলবো? আমার খাওয়া-দাওয়া, বাড়ি ভাড়া, চিকিৎসা, এগুলো আমার কিভাবে ১৫,০০০ টাকায় চলবে? চলে না তো। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি 50 র জায়গাটা 60 করে দিতে পারেন। 60, 20, 20 এভাবে হইতে পারে। 60% টাকা করলে হয় 18,০০০ টাকা। 18,০০০ টাকা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ নিড, সেগুলোর পিছনে খরচ করবেন। 20% টাকা, অর্থাৎ ৬,০০০ টাকা শখের পেছনে, আর বাকি ৬,০০০ টাকা ইনভেস্টমেন্ট, অর্থাৎ জমা বা সেভিংস এর পেছনে খরচ করতে হবে। তো আমি টাকা-পয়সা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা জানতে যেয়ে যখন আমি এই যে 50-30-20 রুল, এটা যখন আমি জানতে পারলাম, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আছে জিরো বেসড বাজেটিং। জিরো বেসড বাজেটিংটা কি বলছে? যে আপনার প্রতি মাসে চলতে কত টাকা খরচ হয় এটা তো আপনি জানেন, এবং কোন খাতে কত টাকা খরচ করবেন তার একটা নির্দিষ্ট বাজেট আগেই করে ফেলা, এবং সেই টাকাটাকে আলাদা আলাদা করে ফেলা। এখন একটা কথার কথা, হয়তো এই মাসে আপনার নিত্য প্রয়োজনীয় কাজ করতে আপনার ২০,০০০ টাকা লাগবে। আর আপনার হাতে শখ পূরণ করার জন্য থাকলো ৫,০০০ টাকা। এখন এই শখ পূরণ করার জন্য যে ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকাটাকে আলাদা করে ফেলতে হবে, এবং ওই টাকাটাকে লক্ষ্য রাখতে হবে যে আমার হাতে ৫,০০০ টাকা ছিল শখ পূরণ করার জন্য। যদি ৫,০০০ টাকা এই মাসে শেষ হয়ে যায়, তাহলে ওই মাসে আর শখ পূরণ করার জন্য কোনো রকম টাকা খরচ করা যাবে না। এইটাই হচ্ছে জিরো বেসড বাজেটিং, অর্থাৎ কোন খাতে কত খরচ করবেন সেটা সেই খাতের জন্য একদম নির্দিষ্ট করে দেওয়া, এবং সেটাকে লক্ষ্য রাখা যে ওইখান থেকে টাকা কি আর খরচ করা যাবে কি যাবে না। আচ্ছা, টাকা পয়সা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা নিয়ম মানতে হবে, সেটা হচ্ছে, বলছে লাইফস্টাইল ইনফ্লেশন। লাইফস্টাইল ইনফ্লেশনটা কি? মানে হচ্ছে যে আমাদের যখন ইনকাম বৃদ্ধি পায়, তখন আমরা কি করি? আমাদের লাইফস্টাইলকেও আমরা বাড়ায় ফেলি। যেমন একজন মানুষের ইনকাম যদি ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা হয়ে যায়, তখন সে প্রথমেই যে কাজটা করে, সে
এখন যে বাড়িতে আছে তার চাইতে একটু ভালো বাড়িতে যাওয়ার চেষ্টা করে, তাই না? এখন হয়তো বেতন বা ইনকাম বেড়ে যাওয়ার কারণে সে মনে করে যে আমি তো এখন তেল খরচ বহন করতে সক্ষম, সুতরাং একটা বাইক আমি কিনে ফেলি। তো এই যে আমাদের ইনকাম বাড়ার সাথে সাথে যে আমরা লাইফ স্টাইলটা বাড়িয়ে দিই, এটা হচ্ছে একটা ভুল। ইনকাম বাড়ার সাথে সাথেই লাইফ স্টাইল উন্নত করতে হয় না, ইনকাম বাড়ার সাথে সাথে সেভিংস বাড়াতে হয়। তাহলে হয় কি, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হয়। তো এই লাইফস্টাইল ইনফ্লেশন আমাদের করা উচিত নয়। অবশ্যই লাইফের মান বাড়াতে হবে আস্তে আস্তে সাধ্য অনুযায়ী, কিন্তু 30 থেকে 40 হলো, এই মাসে আমি 30ই খরচ করি, 40 হওয়ার সাথে সাথে 40ই খরচ করা শুরু করে দিলাম, এই বিষয়টা ভুল। এই বিষয়টা ভুল। এছাড়াও টাকা পয়সাকে নিয়ন্ত্রণ করতে গেলে সবার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে পে ইয়োরসেলফ ফার্স্ট। পে ইয়োরসেলফ ফার্স্ট মানে কি? যখনই পকেটে কোনো টাকা আসে বা মাসের বেতন ঢোকে বা ব্যবসার লাভ আসে, তখন প্রথমেই আগে সেভিংসের জন্য টাকাটা জমা করে দিতে হবে। যেমন কারো ইনকাম যদি 30,000 টাকা হয়, তাহলে অবশ্যই তাকে 5 থেকে 6 হাজার টাকা সেভিংসের জন্য আগে থেকেই রেখে দিতে হবে। তারপরে অন্যান্য যা প্রয়োজন বা শখ বা অন্য কাজ আছে সেই কাজগুলো করতে হবে। এটাকেই বলছে পে ইয়োরসেলফ ফার্স্ট। অর্থাৎ আরেকজন ব্যক্তি বলেছিলেন যে আগে সঞ্চয় করুন, তারপর যা থাকে সেটা খরচ করুন। আগে খরচ করে যা বাকি থাকে সেটা সঞ্চয় করবেন না। তার মানে আগে সঞ্চয় করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা আমাদেরকে খরচ করতে হবে। তো এটা হলো পে ইয়োরসেলফ ফার্স্ট। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি, টাকা পয়সাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে অবশ্যই একটা এমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে। এখন এই এমার্জেন্সি ফান্ড কি জিনিস? খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এমার্জেন্সি ফান্ড হলো একটা নগদ টাকার ফান্ড। সেটা হলো 1 মাস চলতে যদি একজন মানুষের 30,000 টাকার প্রয়োজন হয়, তাহলে 6 মাস চলতে যে পরিমাণ টাকা লাগবে সেটাকে বলা হয় এমার্জেন্সি ফান্ড। যেমন একজন মানুষের 30,000 টাকা লাগলে 6 মাসের জন্য ওই লোকের চলতে লাগবে 1.5 লক্ষ টাকা। অর্থাৎ এই 1.5 লক্ষ টাকা তাকে নগদ রাখতে হবে সেভিংস অ্যাকাউন্টে। অর্থাৎ যেন 24 ঘন্টার মধ্যে টাকাটা সে তুলতে পারে, এরকম অবস্থায় তাকে রাখতে হবে। তাহলে সেটাকে বলা হয় হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এবং এই এমার্জেন্সি ফান্ডের অনেক সুবিধা আছে। সেটা হলো যে যে কোনো বড় ধরনের বিপদ আপদ থেকে এমার্জেন্সি ফান্ড রক্ষা করতে পারে এবং মানুষকে ধার দেনা থেকে বাঁচাতে পারে এই এমার্জেন্সি ফান্ড। তো সবাইকে নাকি এমার্জেন্সি ফান্ড গঠন করা দরকার, যদি সে সুনিশ্চিত আর্থিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে চায় তাহলে। এছাড়াও আরেকটা ফান্ড আছে, সেটাকে বলছে সিঙ্কিং ফান্ড। সিঙ্কিং ফান্ডটা কি জিনিস? যে আমি জানি যে আমার আজ থেকে 8 মাস পরে 30,000 টাকা লাগবে। তো এখন থেকে 8 মাস পরে যদি 30,000 টাকা লাগে, তাহলে আমাকে এখন থেকেই প্রতি মাসে 2-3 হাজার 4 হাজার করে টাকা জমা করতে হবে। তাহলে পারে এটাকে, এই যে আগে থেকেই আমি জমা করছি যে আগামী 8 মাস পর আমার 30,000 টাকা লাগবে, এখন থেকেই যে জমা করা শুরু করলাম, এটাকেই বলা হয় সিঙ্কিং ফান্ড। তো এই সিঙ্কিং ফান্ডটা কিন্তু আমরা ওই ক্ষেত্রে কাজে লাগাতে পারি, এই যে যখন আমরা বিজ্ঞাপনের ফাঁদ দেয় যে বাই নাও পে লেটার বা 0% ইএমআই। তো এই যে একটা জিনিস আমরা আগেই নিয়ে নিচ্ছি, পরে টাকা পরিশোধ করছি, এইটা না করে আমরা কি করতে পারি, আমরা সিঙ্কিং ফান্ড তৈরি করতে পারি। যে হ্যাঁ, আগামী 1 বছর পর একটা 40,000 টাকা দিয়ে একটা জিনিস কিনবো, তাহলে এটার জন্য আমি এখন থেকেই টাকা জমানো শুরু করি। 1 বছর পর যখন টাকা জমানো হয়ে যাবে তখন সেটা কিনবো। এবং এটা কিন্তু খুব মজার। কিস্তি পরিশোধ করা খুব কঠিন, কিন্তু নগদ টাকা দিয়ে জিনিস কেনাটা খুব আনন্দের, খুব মজার। আচ্ছা, তাহলে আগে থেকেই টাকা জমানোর যে ব্যাপারটা, যে 1 বছর পর আমি কিছু কিনবো 40,000 50,000 টাকা দিয়ে, এই টাকা জমানোর পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে সিঙ্কিং ফান্ড। এবং এই অভ্যাসটা আমাদের গড়ে তোলা উচিত সুনিশ্চিত আর্থিক নিরাপত্তার জন্য। এরপর সুনিশ্চিত আর্থিক নিরাপত্তা বিধান করতে হলে, অর্থাৎ মানিকে কন্ট্রোল করতে হলে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্টেপ আপ সেভিংস। অর্থাৎ স্টেপ আপ সেভিংস মানে বলছে যে একজনের যখন ইনকাম বৃদ্ধি পায় তখন তার
সেভিংসও বৃদ্ধি করতে হবে। এ বছরে যে ৳৩০,০০০ যার ইনকাম সে হয়তো সেভিংস করে ৳৩,০০০ ধরে নিলাম। তাহলে যখন আগামী বছর তার ৳৩২,০০০ ইনকাম হবে কি ৳৩৩,০০০ ইনকাম হবে, তার সেভিংসও তাকে বাড়াতে হবে। ৩২০০ বা ৩৩০০ করে দিতে হবে। এইটাকে বলছে স্টেপ আপ সেভিংস। অর্থাৎ ইনকাম বাড়ার সাথে সাথে সেভিংসের পরিমাণ বাড়াতে হবে। তাহলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। এরপরে বলছে মানুষের অপরচুনিটি ফান্ড থাকা দরকার। কত রকমের ফান্ড থাকা দরকার মানুষের? এমার্জেন্সি ফান্ড দেখলাম, সিঙ্কিং ফান্ড দেখলাম। এবার বলছে অপরচুনিটি ফান্ড। অপরচুনিটি ফান্ডটা কি জিনিস? অপরচুনিটি ফান্ড হলো যে ভবিষ্যতে আপনি কি করবেন এটা আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি টাকা জমাচ্ছেন যে যে কোনো একটা ভালো সুযোগ আপনার সামনে আসলে সেই সুযোগটা আপনি যাতে লুফে নিতে পারেন। টাকার অভাবে যাতে ওই জিনিসটা আপনি নিতে পারলেন না এরকম যেন না হয়। যেমন হঠাৎ করে হয়তো একটা ভালো জমি মোটামুটি একটা কম দামে আপনার কাছে চলে আসলো। এখন জমিটা আপনি কিনতে পারতেন যদি আপনার হাতে আরো কিছু টাকা থাকতো তাহলে, কিন্তু টাকা না থাকার কারণে আপনি ওই জমিটা নিতে পারলেন না। তো আমি যেন ভবিষ্যতে কোনো একটা ভালো জিনিস, সুযোগ, ব্যবসায় বিনিয়োগ যেন করতে পারি, নিতে পারি, তার জন্য আমার হাতে টাকা থাকা দরকার। এবং এইটাকেই বলা হচ্ছে অপরচুনিটি ফান্ড। তাহলে আমাদের অপরচুনিটি ফান্ডও গঠন করা দরকার। আচ্ছা, টাকা পয়সা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হলে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতে হবে। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন জিনিসটা কি? পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বলছে যে আপনার দিনে দিনে যে টাকা বা সম্পদ যে সেভিংসটা হবে সেটা বিভিন্ন জায়গাতে সেভ করতে হবে। অর্থাৎ সব টাকা আপনি শুধু ব্যাংকে জমা করলেন এরকমটা হওয়া উচিত না। কিছু টাকা ব্যাংকের ডিপিএস এ জমা হবে, কিছু টাকা ব্যাংকের সঞ্চয়পত্রে জমা হবে, কিছু টাকা আপনার জমি কেনার পেছনে ব্যয় হবে, কিছু টাকা ব্যয় হবে সোনা কেনার পেছনে, কিছু টাকা জমা হবে ব্যবসার পেছনে। এইভাবে আহ, টাকা বা সম্পদকে ভাগে ভাগে ভাগ করা দরকার। সব টাকা দিয়ে জমি কিনে ফেলা উচিত না, সব টাকা ব্যাংকে জমা করে রাখা উচিত না। ঠিক আছে, এটাই হচ্ছে, এটাকে বলছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। অর্থাৎ এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমার তো টাকাই নাই, আমি এই টাকা জায়গা জায়গা রাখবো কিভাবে? আজকে নাই একদিন হবে তো, ওই সেই দিনই টাকা আহ, জায়গায় জায়গায় বিনিয়োগ করতে হবে, জায়গায় জায়গায় রাখতে হবে। এটাকে বলছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। এটা জায়গায় জায়গায় করার একটা সুবিধা হলো হঠাৎ করে কোনো একটা জায়গা যদি লস করে যায় তাহলে আপনার অন্য আর একটা খাত আছে যেখান থেকে আপনি রিকভারি করতে পারবেন। এই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের এই হলো সুবিধা। আর একটা বিষয় আছে সর্বশেষ, সেটা হলো রিটায়ারমেন্ট ফান্ড। দেখেন, রিটায়ারমেন্টের জন্য আপনার একটা ফান্ড তৈরি করতে হবে। আজকে আপনি চাকরি করছেন, তাই মাস গেলে বেতন পাচ্ছেন, আজকে একটা ব্যবসা আছে, মাস গেলে আপনার প্রফিট আসে, কিন্তু এক সময় হয়তো আপনি ব্যবসা করতে পারবেন না বা এক সময় চাকরি থেকে অবসর নিতে হবে, রিটায়ারমেন্টে যেতে হবে। ওই সময় আপনার জীবনটা কিভাবে চলবে তার জন্য আপনাকে একটা ফান্ড তৈরি করতে হবে। তো রিটায়ারমেন্টের জন্য অবশ্যই কিছু টাকা ফান্ড তো জমা করে রাখতে হবে। এর পাশাপাশি সবথেকে ভালো হচ্ছে নিজের স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়া। অর্থাৎ আপনি এখন যে চাকরিটা করছেন, এইখান থেকে অবসরে যাওয়ার পরেও যেন আপনি কর্মক্ষম থাকেন, এই বিষয়টার উপরে নজর দেওয়া খুব জরুরি। এবং নিজের কিছু স্কিল, নিজের কিছু দক্ষতা বাড়ায় নেওয়া উচিত। যে যাতে এখন যে কাজটা করছেন তারপরে অবসরে যেয়ে সেই দক্ষতা, স্কিল কাজে লাগিয়ে যাতে আপনি আপনার আর্নিং সোর্স বের করতে পারেন। আর যদি একান্তই একেবারে হাত পা বসিয়ে অবসরে যেতে চান তাহলে অবশ্যই একটা ভালো পরিমাণের ফান্ড তৈরি করতে হবে যাতে অবসর জীবনে একদম বসে ঘুরে ফিরে চলতে পারেন। তো এই বিষয়গুলোই ছিল আর কি। হ্যাঁ, তো টোটাল টাকা পয়সা নিয়ন্ত্রণ করতে যেয়ে যে বিষয়গুলো আমার শেখা মধ্যে আসলো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়গুলোর মধ্যে কোনগুলো আপনি আগে জানতেন আর কোনগুলো আপনি আগে জানতেন না, এই বিষয়টা আপনি আমাকে জানাতে পারেন এবং এই বিষয়ে আপনি আরো কথা বলতে পারেন, কমেন্টে আমাকে জানাতে পারেন। তাহলে জ্ঞান শেয়ার করলে জ্ঞান বাড়বে। তো এই ছিল বিষয়, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।